হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিজে আজ আপনারা শুনবেন তন্ময় মুখার্জির লেখা হাড় প্রথম পর্ব। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, তন্ময় মুখার্জির লেখা হাড় প্রথম পর্ব। সন্ধ্যের অন্ধকারটা সবে নেমে এসেছে। জনমানবহীন ধুধু প্রান্তর, মাথার উপর আষাঢ় মাসের ঘন কালো মেঘের আনাগোনা। মনের মধ্যে কেবলই একটাই ভয়, এই বোধহয় এক পশলা বৃষ্টি নামল। পথের দুই পাশে ধানি জমির মাঝে অতি সংকীর্ণ আর উঁচু নিচু আল ধরে অতি কষ্টে কাদা বাঁচিয়ে কোনোভাবে হেঁটে চলেছি। মুরারিপুর স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে কম করে 7 কিলোমিটার ভেতরে পূর্বপাড়া চাঁদামারি নামের একটা গ্রামের দিকেই চলেছি। জ্যৈষ্ঠ মাসের খটখটে চড়া রোদ আর সামান্য বৃষ্টির শেষে এই আষাঢ় মাসটা যেন হঠাৎ করেই সম্পূর্ণ আকাশটাকে দখল করে রেখেছে, আর তার লক্ষ লক্ষ বৃষ্টির ফোঁটা নিয়ে কালো মেঘের ঝুলিতে ভরেছে। স্টেশনে নেমেই 2-4 ফোঁটা সেই থলি থেকে যেন টুপটুপ করে আমার গায়ে এসে পড়ছিল। তবে সেদিকে তখন আর তেমন দৃষ্টিপাত করিনি। কিন্তু স্টেশন চত্বর ছেড়ে যতই পূর্ব বরাবর হাঁটা ধরেছি, কালো মেঘগুলো যেন এতক্ষণ ধরে হাওয়ায় ভর করে আমার পেছনেই ধাওয়া করে এসেছে। পূর্ব চাঁদামারি বারোয়ারি তলা আর কতদূর জানি না, কারণ এই প্রথমবার এখানে এলাম। যাব আমার দিদিমার এক বান্ধবীর বাড়ি। আমার দিদিমা মারা গিয়েছেন এই 2 মাস হলো। তার শেষ ইচ্ছে ছিল তার ছোটবেলার এক বান্ধবীর বাড়িতে গিয়ে একটা ছোট্ট বাক্স তার কাছে পৌঁছে দিয়ে আসতে হবে। সামান্য একটা কাঠের ছোট বাক্স মাত্র, খুবই হালকা। তাতে কি আছে জানি না, কারণ সেটা খুলে দেখার অনুমতি দিদিমা আমায় দিয়ে যাননি। বাক্সটা আমার হাতে দিয়ে কেবল বলেছিলেন, যদি আমার এই বান্ধবীর সঙ্গে তোর দেখা হয় আর যদি তিনি নিজে থেকে যেচে সেটাকে দেখায়, তাহলেই যেন আমি বাক্সটার ভেতরটা দেখি, নচেত নয়। দিদিমা তার সেই বান্ধবীর নাম বলেছিলেন পারুল সান্যাল, আর তার অস্পষ্ট একটা ঠিকানাও দিয়েছিলেন। 76 বছর বয়সে এসে তার স্মৃতিশক্তি অনেকটাই অবনতি হয়ে গিয়েছিল। তাই দিদিমার মৃত্যুর আগে তার বলে যাওয়া সেই বান্ধবীর বাড়ির ঠিকানাটা আমি নিজেই একটা ধারণার উপর নির্ভর করে সেই পথেই এগিয়ে চলেছি। আমি জানি না দিদিমার সেই পারুল সান্যাল নামের বান্ধবীটি আজও বেঁচে আছেন কিনা। আমার দিদিমাও সে কথা জানতেন না, কারণ বহু বছর তার সঙ্গে দিদিমার দেখা হয়নি। কত বছর আগে সে কথাও মনে করতে পারেনি। তবে দিদিমার বিশ্বাস ছিল যে তার মতো তার সেই বান্ধবীটিও আজও বেঁচে আছেন বোধহয়। তাই তার শেষ ইচ্ছাটাকে নিজের একমাত্র নাতি হয়ে আমাকেই পূরণ করতে হবে। দিদিমার কথা ছিল, যদি তার বান্ধবী বেঁচে নাও থাকেন, তাহলে যেন এই বাক্সটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়, বা কোনো সর্বত্যাগী মানুষকে খুঁজে তার হাতেই যেন সমর্পণ করা হয়। তাছাড়া আর কারোর হাতে না দেওয়া হয় এই বাক্সটা। ছোট্ট কাঠের বাক্সটা নিয়ে আমি অনেক দিন ভেবেছি যে এর মধ্যে এমন কি থাকতে পারে, কিন্তু সেটার বিষয়ে কোনো রকম আন্দাজ করতে পারিনি। দিদিমার সেই বান্ধবীকে দিদিমার হাতে লেখা একটা চিঠিও দিতে বলেছিলেন। তাতে কি লেখা আছে জানি না, কারণ সেটাকেও খুলে পড়ার নিষেধ ছিল। দিদিমা বেঁচে থাকতে তার মুখে অনেক ধরনের গল্প শুনতে পেলেও এই বান্ধবীর কথা বা নাম আমি তার মুখে কখনো শুনিনি। শেষ জীবনে এসে তিনি আমার হাতে এই দুটো জিনিস দিয়ে গিয়েছিলেন। আমার কাজ ছিল একটাই, তার এই অস্পষ্টভাবে মনে পড়ার ঠিকানায় যেভাবেই হোক পৌঁছে দিতে হবে এই বাক্সটা। তার বিশ্বাস ছিল এই যে আমি আধুনিক যুগের ছেলে এবং খুব বুদ্ধিমান এবং চতুর। আমিই নাকি তার এই কাজটি সঠিকভাবে করে দিতে সক্ষম হব। কিন্তু অনেক খোঁজ নিয়ে আপাতত আমার মূল গন্তব্যে পৌঁছানোর স্টেশনটাকে অন্তত খুঁজে পেয়েছি। স্টেশনটায় আমি পৌঁছেও গিয়েছি, কিন্তু বাকি পথটা
আর সেই পূর্ব চাঁদামারি বারোয়ারি তলার গ্রামটা, সেটা তো জানি না কোথায়। আমার সন্দেহ হচ্ছে এই নামটা বর্তমানে আদৌ আছে কি। দিদিমার সেই ছোটবেলায় কবেকার একটা গ্রামের নাম, এখন সেটা পাল্টে গিয়ে অন্য কোনো নামও তো হতে পারে। তাই কি করা যায় ভেবে কোনো উপায় না পেয়ে শেষমেশ স্টেশন চত্বরের বাইরে একজন প্রবীণ মানুষকে কথাটা জিজ্ঞেস করব ভেবে এগিয়ে গেলাম। স্টেশনের বাইরে একটা গুমটি চায়ের দোকানের মালিক টাক মাথাওয়ালা একজন বুড়ো ভদ্রলোককে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদু এখানে পূর্ব চাঁদামারি বারোয়ারি তলা গ্রামটা কোন দিকে? কথাটা জিজ্ঞেস করতেই লোকটা কেমন করে যেন আমার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। তারপর মুখে কিছু না বলে কাঁচের গ্লাসে লাল লিকার চায়ের চামচ দিয়ে চিনি ঘুরতে ঘুরতে শুধুমাত্র তার আঙ্গুলের ইশারায় পূর্ব দিকে দেখিয়ে দিলেন। তাজ্জব একটা ব্যাপার। ভদ্রলোকের মুখের ভাবগতি দেখে মনে হলো তাকে এই প্রশ্নটা করাটা বোধহয় মোটেও পছন্দ হয়নি। তাই আর কোনো রকম উচ্চবাচ্য না করে বৃদ্ধ ভদ্রলোকের দেখিয়ে দেওয়া পূব দিক বরাবর হেঁটে চলেছি। পথে আর কাউকে যে প্রশ্নটা জিজ্ঞেস করব তার আর ভরসা পেলাম না। আজকাল দেখছি ফ্রি ফুটে কেউ আর সেদিক উপকার করতে চায় না। চায়ের দোকান থেকে এক কাপ চা খেলে হয়তো বুড়ো লোকটার মুখে এতক্ষণে খই ফুটত, আর ওখানেই রয়েছে আমার যত আপত্তি। এই চায়ের নেশাটা আমার খুব একটা নেই, তাই নিজের ইচ্ছের বিরুদ্ধে চা খাবো সেটা আর ধাতে সইবে না। সেই কারণেই পূর্ব দিকে হেঁটে চলেছি। পিচ রাস্তা শেষ করে মাটির রাস্তা দিয়ে সোজা কিছুটা দূরে হেঁটে আসতেই দেখি আমার আগে যাওয়ার রাস্তা বলতে আর কিছুই নেই। কেবল বিঘা কি বিঘা ধান জমি, রাস্তাটা ওখানেই শেষ হয়ে গেছে। তাই এখন ধানি জমির সরু আলপথ ধরেই হেঁটে চলেছি। সূর্যটা এতক্ষণে পশ্চিম আকাশে ঢলে পড়েছে বোধহয়। আষাঢ়ের ঘন কালো মেঘের জন্য বোঝার উপায় নেই। অন্ধকার হয়ে আসছে দূরের দৃশ্যগুলো, চোখের সামনে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছে সমস্ত কিছু। ধানা জমির কাঁদা জলে একবার পা হড়কে গিয়ে যদি পড়েছে তাহলেই সর্বনাশ। আমার সমস্ত কাজ এক মুহূর্তেই পণ্ড হয়ে যাবে। তাই চোখে যতটা সম্ভব আন্দাজ করে চলেছি। খানিক বাদে অন্ধকারটা যেন আরো গাঢ় হয়ে গেল। ধানি জমির আল শেষ হয়ে আমার মাথার উপরে যে গাছের একটা চাদর ইতিমধ্যেই পড়েছে তা বেশ টের পাচ্ছি। মৃদুমন্দ হাওয়ায় গাছের পাতায় পাতায় ঘর্ষণ লেগে একটা শিরশির শব্দ তরঙ্গ যেন খেলে বেড়াচ্ছে আমার চতুর্দিকে। জানি না হঠাৎই তখন আমার মনের মধ্যে কোথা থেকে একটা প্রশ্ন এলো। সন্ধে নেমেছে ঠিকই, গাছের নিচ দিয়ে অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি, কিন্তু খেয়াল করলাম যে ঘরে ফেরা পাখিদের দলগুলোর কিচির মিচিরের যে শব্দে গ্রামের পরিবেশ মুখরিত হয়ে ওঠে, তাদের কোনো রকম সাড়া শব্দ পাচ্ছি না কেন? তাহলে এখানকার কোনো গাছেই কি পাখির বাসা নেই? এটাও কি সম্ভব গাছের ডালে তাদের বাসা না থাকতে পারে? অন্তত একটা পাখি তো ডাকবে। অথচ সব কেমন যেন চুপচাপ থমথমে। বড় কোনো ঝড় তুফান হওয়ার আগে তারা নাকি টের পায়, আর তার জন্য পাখিরা চুপ করে ডালে বসে থাকে, অথবা ঝড়ের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য দূরে কোথাও পালিয়ে যায়। তাহলে কি কোনো বড় রকমের ঝড় বৃষ্টি হতে চলেছে নাকি? সেটারই কি অশনি সংকেত দিচ্ছে পাখিরা? সেই কথা মনে করেই বেশ জোরেই পা চালিয়ে দিলাম। আমার সামনে ঝরা পাতায় ঢেকে যাওয়া একটা সরু পথ চলে গেছে আরো গভীর জঙ্গলের মাঝখান দিয়ে। তবে সেটা আমার মনের আন্দাজ হলেও ভাবনাটা এখনো অস্পষ্ট। আমার সামনে কি আছে তা জানি না। এইবার কিছু একটা পোড়া গন্ধ নাকে ভেসে আসলো। কাঠ পুড়ছে কোথাও, কিন্তু কোথায় পুড়ছে সেটার আন্দাজ করা মুশকিল। অন্ধকারে আগুনের শিখার কোনো রকম আভা দেখা গেল না। এতক্ষণে অন্ধকারের এই অজানা পথে আন্দাজ করে চলাটাও খুব মুশকিল হয়ে পড়ল। তাই আমার কাঁধের ঝোলা ব্যাগে হাত ঢুকিয়ে আমার ছোট 2 ব্যাটারির টর্চটাকে খুঁজে পেয়ে হাতে নিয়ে সেটাকে জ্বালিয়ে নিলাম। আর তার আলোতে দেখলাম
আমার সামনে পথ নেই। আমার সামনে পেছনে ডাইনে বাঁয়ে সমস্তটাই কেবল বড় বড় গাছ আর ঝোপঝাড়ে ঢাকা পড়ে গেছে। টর্চের আলোতে চারিদিকে দেখে ভীষণ ভয় হলো। স্টেশনে চায়ের দোকানের বুড়ো লোকটার প্রতি আমার সেই মুহূর্তে খুব রাগও হলো। মনে মনে তাকে উদ্দেশ্য করে বলে ফেললাম, আরে মশাই, এক কথায় জানা নেই বা বলতে পারবেন না, বলে দিলেই হয়ে যেত। খামোখা ভুল ঠিকানা দিয়ে আমাকে এতটা দূরে এই অজানা একটা জঙ্গলের ভেতরে পাঠিয়ে দিয়ে কী লাভ পেলেন? এখন পেছনে যে ফিরে যাব তার উপায় নেই। কোন দিক থেকে এসেছি সেটাও এখন আর মনে পড়ছে না, কারণ আমার পিছনের সমস্তটাই প্রায় ঝোপে ঢেকে গেছে। সমস্তটাই একই রকম লাগছে। খানিকক্ষণ সময় দাঁড়িয়ে রইলাম। অনেকটা পথ অতিক্রম করে এসে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। ভাবছি এখন কি করা যায়। সন্ধে শেষ হয়ে রাত বাড়বে যখন, তখন কি করব আমি? এই অন্ধকারময় জঙ্গলের মধ্যে কোথায় গিয়ে রাতটুকুর জন্য মাথা গুঁজব? এই মুহূর্তে আচমকা যদি ঝড় বৃষ্টি নামে, তাহলে কোথায় গিয়ে আশ্রয় নেব? খানিকটা সময় দাঁড়িয়ে নিজেকে একটু ধাতস্থ করে নিলাম। এই গহীন অন্ধকারের জঙ্গলের ভেতর দিয়ে বেরোনোর পথ খুঁজে পাওয়ার একটা অদম্য বাসনা নিয়ে সামনে পেছনে টর্চের আলো ফেলে দেখতে দেখতেই আমার সামনের ঝোপের আড়ালে খুঁজে পেলাম জঙ্গলের মাঝে সরু হয়ে অনেকটা দূর পর্যন্ত গিয়ে মিশে যাওয়া একটা পথের রেখা। সেই পথ ধরেই চলতে শুরু করলাম। অনেকটা পথ অতিক্রম করে আসতেই হঠাৎই সেই সময় আমার কানে ভেসে এলো একটা নারী কণ্ঠের ফিসফিসানি শব্দ। একেবারে যেন স্পষ্ট সেই কণ্ঠস্বর আমি শুনতে পেলাম। মুহূর্তে চমকে উঠলাম। কি হলো ঠিক বুঝতে পারলাম না। নিস্তব্ধ জঙ্গলের মধ্যে হাওয়ায় ভেসে আসা কোনো এক জঙ্গলি প্রাণীর ডাক মনে করে আবারও খানিকটা সামনে এগিয়ে যেতেই এবারও যেন আরো স্পষ্ট হয়ে সেই নারী কণ্ঠে কেউ যেন ফিসফিস করে বলে উঠল, আরো একটু এগিয়ে এসো, আরো আরো একটুখানি, আমি আছি, আমি কাছেই আছি। মুহূর্তের জন্য ভয়ে বুকটা কেঁপে উঠল। ভয়ার তো দৃষ্টি মেলে চারিদিকে টর্চের আলো ফেলে ঘুরিয়ে দেখলাম, না, কেউ কোথাও নেই। সামনে পা বাড়িয়েছে কি এমন সময় কানে ভেসে এলো আবার সেই কণ্ঠস্বরের হাসির শব্দ। ভয়ে কুঁকড়ে গেলাম। বার কতক ঢোক গিলে নিয়ে শুকনো গলায় বলে উঠলাম, কে কে? সেই বিশ্রী হাসির শব্দে আমার সমস্ত শরীরটা মুহূর্তে যেন কাঁটা দিয়ে উঠল। গলা কেমন যেন শুকিয়ে ধীরে ধীরে কাঠ হয়ে আসছে। ইতিমধ্যে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে দিয়েছে। টর্চের আলোটাও কেমন যেন নিভু নিভু হয়ে আসছে। এতক্ষণে তার ব্যাটারি যে ফুরিয়ে এসেছে তা বুঝতে পারলাম, কিন্তু যতদূর জানি যে কমপক্ষে একটানা 1 ঘন্টা তো জ্বলবে। বাড়ি থেকে দুটো নতুন ব্যাটারি ভরেই বেরিয়েছিলাম। তাহলে কি ভুল করে পুরনো ব্যাটারি টর্চটায় গুঁজে চলে এসেছে? না না না, এ তো হতে পারে না। আজ সকালেই দোকান থেকে নতুন ব্যাটারি কিনে সেটার প্যাকেট খুলে পুরনো ব্যাটারি দুটোকে ফেলে দিয়ে নতুন দুটোকে ভরেছি। তাহলে দোকান থেকে কি? এইসব আবোল তাবোল 7-5 কথা ভেবে এখন লাভ নেই। কেই আমাকে আড়াল থেকে অনুসরণ করে চলেছে। ভয় পেলেও সেটা জানার একটা কৌতূহল যেন আমার মনের ভেতরে চেপে বসেছে। চোখ কান ভালো করে খোলা রেখে অতি সন্তর্পণে আরো একটুখানি সামনে এগিয়ে গিয়ে দেখলেই হয়। কথাটা ভাবতে যতটুকু সময় লাগলো সেটা করতে আমার সময় লাগলো না। সামনে 4 পা এগিয়ে গিয়েছি, 5 পা ফেলার আগেই শক্ত কিসে যেন একটা বাধা পেয়ে আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। অস্পষ্ট হয়ে আসা টর্চের আলোয় দেখলাম আমার সামনেই একটা ভাঙা ইটের স্তূপ, আর সেটা আবর্তন করে আছে সুগভীর একটা কুয়োকে। দেখে বুকটা মুহূর্তের মধ্যে কাঁপুনি দিয়ে উঠল।
ভাবলাম খুব বাঁচা বেঁচে গেছি। আর একটু হলেই এই কুয়োর গভীর অতলে পড়ে গিয়ে এতক্ষণে যে কোথায় হারিয়ে যেতাম কি ডুবে মরে যেতাম তা হয়তো জানি না। এই কথা ভাবতেই বুকটা ধড়ফড় করে উঠল। কুয়োর ভেতরের দিকে সামান্য উঁকি দিয়ে তাতে আলো ফেলে দেখলাম কুয়োটা লতা পাতায় ঢেকে গিয়ে তার গভীরতাকে মাপার মতো পরিস্থিতি আজ আর বেঁচে নেই। তবে একটা ছোট্ট ইটের টুকরো ফেলে দিয়ে আন্দাজ করতে পারলাম তাতে জলের অস্তিত্ব নেই। কোনো এক কালে জল ছিল হয়তো, এখন জল শুকিয়ে গিয়ে ব্যবহারের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। এই কথা ভাবতেই হঠাৎই সেই সময় কুয়োর গভীর থেকে প্রতিধ্বনিত হয়ে একজন নারীর কণ্ঠস্বর ভেসে এলো। এসো এসো, আরেকটু আরেকটু এসো। আবারও কয়েকটা কথা। কথাটা শুনিয়ে চমকে উঠে বিদ্যুৎ পৃষ্ঠের মতো সঙ্গে সঙ্গে 2 পা পিছিয়ে সরে এলাম। আর তখনই আমার পা একটা ইটে বাধা পেয়ে ছিটকে পড়ে গেলাম কোনো এক ঝোপের মধ্যে। আর তখনই হাত ফসকে আমার জ্বলে থাকা টর্চটাও পড়ে গেল কুয়োর ভিতরে। কুয়োটার দেয়ালে ঠোক্কর খেতে খেতে সেটা যেন কুয়োর একেবারে গভীরে গিয়ে পড়ল, সেটা শব্দ পেয়েই বুঝতে পারলাম। আর মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে সমস্ত দৃশ্যপট অন্ধকারের অতলে তলিয়ে গেল। কোথায় কুয়োটা আর কোথায় আমি পড়ে আছি তার আন্দাজ করতে পারলাম না। তবে সেই নারী কণ্ঠের হাসির শব্দটা ধীরে ধীরে কুয়োটার গভীর থেকে উপরে উঠতে উঠতে আমার কানের কাছে আরো স্পষ্ট হয়ে ভেসে আসতে লাগলো। বুকের ভেতরটা যেন আমার সমস্ত সাহসের বাঁধ ভেঙে ভয় আর আতঙ্কের রূপ নিয়েছে। কুয়োটার ভেতর থেকে লতা পাতা সরিয়ে ঝুপঝুপ করে কিছু যেন একটা বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে। ভাবলাম বড় ধরনের কোনো সাপ নয় তো, কিন্তু এই হাসি, এমন হিংস্র হাসির শব্দ কি কোনো সাপের মুখ থেকে বার হতে পারে নাকি অন্য কোনো সরীসৃপ প্রাণী তা আমার জানা নেই। তারপর নিজেকে একটুখানি সামলে নিলাম। সমস্তটাই আমার মনের ভুল হতে পারে ভেবে উঠে পড়লাম ঝোপের মধ্যে থেকে। কিন্তু এখন টর্চ ছাড়া দেখবই বা কিভাবে? মনে পড়ে গেল পকেটের দেশলাই আছে। সঙ্গে সঙ্গে প্যান্টের পকেট থেকে বার করে এনে সেটার একটা থেকে কাঠি জ্বালিয়ে চারপাশটা সামান্য একটু দেখে নিলাম। কাঠিটা জ্বলতে জ্বলতে নিভে গেল। আরও একটা কাঠি ধরালাম, তারপর সেটাকে আমার সামনের দিকে বাড়িয়ে ধরলাম আর দেখলাম আমার থেকে হাত 3 দূরেই দাঁড়িয়ে আছে ইটের পাঁজর বেরিয়ে থাকা শ্যাওলা ধরা সেই পরিত্যক্ত কুয়োটা। কিন্তু তার ইটের স্তূপটার উপর এখন কিছু একটা আছে বলে মনে হলো। একটু আগে সেটা ছিল না, আমি পরিষ্কার তখন দেখেছি। দেশলাইয়ের কাঠির আগুনটা নিভে গেল, আর সাথে সাথে পুনরায় সেই খিলখিল করে হাসির শব্দটা অন্ধকারের বুক চিরে ভেসে এলো আমার কানে। আমি এটুকু জানি যে আগুন হাতে থাকলে পৃথিবীর যে কোনো জীবজন্তু কাছে আসতে ভয় পায়। আর তাই আমি পুনরায় একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে সামনে বাড়িয়ে ধরতেই সেই মুহূর্তে আমার সামনের দৃশ্যটা দেখেই সমস্ত শরীর যেন নিমেষে ঠান্ডা হয়ে গেল। আমার হাতে ধরে থাকা জ্বলন্ত দেশলাইটার আলোটাও যেন কাঁপতে লাগলো। দেখলাম আমার সামনের কুয়োর ভেতর থেকে দুটো কালো সরু হাতের সঙ্গে একটা মেয়ের চুলে ঢাকা অর্ধেক উলঙ্গ শরীর যেন বেরিয়ে আসছে। সেই মেয়েটার মুখটা যেন তার ঘন কালো লম্বা চুলের অন্তরালে আশ্রিত হয়ে আছে, আর বারবার তার মুখ থেকে বেরিয়ে আসছে সেই নারকীয় খিলখিলে হাসির শব্দটা। এখন মূর্তির মতো শুধু দাঁড়িয়ে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার সাহস, আমার সমস্ত শরীরের বল, বুদ্ধি, চেতনা, জ্ঞান এক মুহূর্তে কেউ যেন শুষে নিয়েছে। আমার চোখের সামনে যেন নরকের গভীর থেকে উঠে আসা একটা কোনো কালো পিশাচ যেন বসে আছে। অন্ধকারের অতলে মিশে যাওয়া আমার সামনের দৃশ্যপটের বুকটাকে চিরে ফালা ফালা করে দিয়ে সেই নারকীয় হাসির শব্দ বদলে গেল একটা কর্কশ যুবতী নারী কণ্ঠের আর্তচিৎকারে। মুহূর্তের জন্য আমার শ্রবণেন্দ্রিয় যেন তার কর্মক্ষমতা খানিকটা সময়ের জন্য হারিয়ে ফেলেছিল। যখন আবারও তার কণ্ঠস্বর শুনতে পেলাম
তখন বুঝতে পারলাম যে এই যুবতী নারীর কণ্ঠস্বর এখন আর্তচিৎকার থেকে বদলে গিয়ে রূপান্তরিত হয়েছে হৃদয় বিদারক কান্নায়। কেন জানি না সেই কান্নার শব্দ শুনে সেই সময় আমারও মনের ভেতরে একটা বড় কষ্টের আভাস অনুভব করতে পারলাম। সেই হৃদয় বিদারক মুহূর্তে আমার মুখ থেকে একটা প্রশ্ন জানতে লাগলো আমারই অজান্তে, আপনি কে? অন্ধকারের মধ্যে কিছুক্ষণের জন্য আমার সামনে থেকে সেই প্রশ্নের কোনো উত্তর পেলাম না। তবে যা পেলাম তা শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে সেই যুবতী নারীর কণ্ঠে চাপা একটা কান্নার শব্দ। আমার মনের ভয়টাও ততক্ষণে যেন খানিকটা স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। তাই পুনরায় একই প্রশ্নের সঙ্গে আমি আরো একটা প্রশ্ন জুড়ে দিলাম। বললাম, আপনি কে? আপনি এমন করে কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? এরপরেই হঠাৎ করে যেন যুবতী নারীটির কান্নার শব্দটা থেমে গেল। আমার আশেপাশের অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে ঝিঝি পোকা আর মাঝে মাঝে নাম না জানা কিছু অদ্ভুত প্রাণীর ডাক ছাড়া আর কোথাও তেমন কিছু শব্দ শুনতে পেলাম না। ভাবলাম সে কোথায় গেল, চলে গেল নাকি? কিন্তু বেশ খানিকক্ষণ চুপ থাকার পরে ঘন অন্ধকারের মধ্যে শুনতে পেলাম সেই যুবতী নারীর আচমকা কণ্ঠস্বর। আমায় তুমি উদ্ধার করো এখান থেকে। আমি এখানে গত 50 বছর ধরে বন্দি হয়ে আছি। আমায় তুমি উদ্ধার করলে তুমি আমি অনেক কিছু দেব। তুমি যা চাইবে তাই তাই দেব। এখান থেকে আমায় উদ্ধার করো। এসো এসো, উদ্ধার করো। এগিয়ে এসো, এগিয়ে এসো। আমার মুক্তি দাও। কি? কিন্তু আপনি কে? আপনাকে আমি আমি কেন উদ্ধার করতে যাব? যতদূর দেখলাম আপনার হাত পা তো কিছুতে বাঁধা নেই। আপনি তো দিব্যি কুয়োর গভীর থেকে উঠে এলেন। তাহলে তাহলে আর কিসের থেকে উদ্ধার পেতে চাইছেন আপনি? প্রশ্নটা করতেই আমার প্রায় হাত চারেক দূরে অন্ধকারের মধ্যে ধক করে জ্বলে উঠল দুটো আগুনের শিখা। আর তার সাথেই সেই যুবতী নারীর কণ্ঠস্বর বদলে গেল একটা কর্কশ হিংস্র শব্দে। প্রচন্ড ক্ষিপ্রতার স্বরে সে বলে উঠল, যদি তাই হতো তাহলে এতদিনই আমার সমস্ত হত্যাকারীদের আমি শাস্তি দিয়ে শান্তিতে থাকতে পারতাম। এই নরকের মধ্যে আটকে পড়ে আমার বাকি জীবনটাকে এরকম দুর্বিষহ কষ্টের মধ্যে কাটাতে হতো না। এমন ক্রূর কণ্ঠস্বর শুনে ভয় পেলেও মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন জেগে উঠল। কথাগুলো শুনে খানিকটা সন্দেহ হলো। ইনি যাই হোক কোনো দেহধারী মানুষ হতে পারেন না। তাহলে কে ইনি? তাহলে কি ইনি কোনো অতৃপ্ত আত্মা? কোনো এককালে এই কুয়োর ভেতরে পড়ে গিয়ে মারা যায়নি তো? আর এখন ভূত হয়ে গিয়ে সে আটকে আছে কিসে? শুনেছিলাম ভূত প্রেতেরা নাকি আমাদের পরিবেশের মধ্যেই হাওয়ার মধ্যে ভেসে বেড়ায়, আর রাত হলে নাকি এরা মাঝে মধ্যে দেখাও দেয়। কিছুক্ষণ আগেও বাতাসে এই একই নারীর কণ্ঠস্বর শুনতে পেয়েছি। এমন একটা গভীর কুয়োর ভেতর থেকে উঠে আসা একটা সাধারণ মানুষের পক্ষে চারটিখানি কথা নয়। তাহলে সত্যিই কি ইনি কোনো ভূত? অবশ্যই সব ভূত টুতে আমার কোনো কালেই বিশ্বাস ছিল না। এইসব মন গড়া গল্প কাহিনী হিসেবেই বরাবর আমার ঠাকুমা দিদিমাদের মুখে আগে অনেক শুনেছিলাম। কিন্তু হঠাৎ করে এমনভাবে বাস্তবে তার সম্মুখীন হওয়ার কথা কল্পনাতেও কখনো করতে পারিনি। কিন্তু এখন এর হাত থেকে বাঁচতে তো হবেই, অথচ পালানোর পথ আমার কাছে নেই। জানি না কেন আমার মনের ভেতরে এতক্ষণ ধরে আতঙ্ক আর ভয় তাদের শেষ সীমারেখা অতিক্রম করে আমাকে এক অজানা সাহসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে বলে মনে হলো। কি বলি মনে হচ্ছে না, এখন ঠিক ভয় করছে না আমার। এখন বাঁচার একটা পথ খুঁজতেই হবে। অনেকটা সাহসে নির্ভর করে আমার সামনে জ্বলতে থাকা দুটো লাল জ্বলন্ত আলোর দিকে চেয়ে প্রশ্ন করলাম, আপনাকে আটকে রেখেছে কে? আমি আপনার সামনে গেলে আপনি কি আমায় ছেড়ে দেবেন? কথাটা শেষ হলো না। জ্বলন্ত আগুন দুটো হঠাৎ করেই যেন কেমন নিষ্প্রাণ হয়ে গেল।
যুবতী নারীকণ্ঠ বলে উঠল, না না, আমি আমি কোনো ক্ষতি করব না, কথা দিলাম। তুমি এখানে এগিয়ে এসে দেখো, কুয়ার সামনে একটা তামার ঘট আছে, এই যে এইটির তলায়। আর সমস্ত কুয়াটাকে একটা লাল সুতো দিয়ে ঘেরা আছে। তুমি এইগুলোকে ছেড়ে দিলেই আমি উদ্ধার পাবো। দয়া করে আমার এই উপকারটি করে দাও। আমি কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করব না, দয়া করো। এবার কণ্ঠস্বর শুনে কেন জানি না আমার বেশ মায়া হলো। বললাম, বুঝতে পেরেছি, আপনি কে? আপনার নাম কি? আর আপনি মারা গেলেনই বা কিভাবে? অন্ধকারে আবার সেই আগুনের শিখা দুটো জ্বলে উঠল, তারপর আবারও আগের মতো নিষ্প্রাণ, নিস্তেজ হয়ে পড়ল। বুঝতে পারলাম এই প্রশ্নটা তাকে পুরনো দিনের কোনো কথা মনে করিয়ে দিচ্ছে বোধহয়। খানিকটা সময় চুপ করে থেকে সেই নারীকণ্ঠ বলে উঠল, আমার নাম পারুল, আমি ছিলাম। নামটা শুনতে পেয়েই আমি এক প্রকার হতভম্ব হয়ে গেলাম। তাল খেয়ে পড়েই যাচ্ছিলাম বোধহয়, কিন্তু নিজেকে সামলে নিলাম। তারপর আমার মুখ থেকে হঠাৎ করেই তখন বেরিয়ে এলো একটা ছোট্ট কথা, পারুল। হ্যাঁ, আমার নাম পারুল সান্যাল। আমার বাড়ি ছিল পূর্ব চাঁদামারি বারোয়ারি তলায়। হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি আমার ঠিকানা জানলে কি করে? ভারী আশ্চর্যের ব্যাপার তো। মিনতি রানী হালদার নামের কাউকে চেনেন কি আপনি? কথাটা শুনেই নারী কণ্ঠস্বর কেমন যেন কেঁপে উঠে বলল, মিনতি? মিনতি রানী হালদার মানে মানে আমার মিনু। কিন্তু কিন্তু তুমি তাকে চেনো কি করে? উনি আমার আপন দিদিমা, অশোকনগর 12 নম্বর ঘোষপাড়া লেনে ওনার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে চিনি। সে আমার শুধু প্রাণের সখী ছিল না, সে আমার জীবনের সমস্ত কিছুই ছিল। আমার ছোটবেলা থেকে শুরু করে আমার কম বয়সে বিধবা হয়ে যাওয়ার পরেও সে আমাকে সঙ্গ দিয়েছিল, আমাকে বাঁচার রসদ জুগিয়েছিল সে। আমি বিধবা হয়েও পুনরায় মা। এক নাগাড়ে কথাগুলো বলেই আচমকাই নারী কণ্ঠস্বর থেমে গেল। পর মুহূর্তেই নারী কণ্ঠস্বরে একটা চাপা কান্নার শব্দ শুনতে পেলাম। অথচ কেন জানি না, কথাটা শুনে আমার ভেতরেও একটা কান্নার উদ্রেক শুরু হলো। হয়তো তার মনের ভেতরে জমে থাকা কিছু একটা বুঝতে পেরেছিলাম। তবু আমি এগিয়ে গিয়ে তাকে ভরসা দেওয়ার মতো সাহসটুকু পেলাম না। দূরে দাঁড়িয়ে কোনো রকম ভাবে বললাম, আমি আপনার সঙ্গে দেখা করতে এখানে এসেছিলাম। আমি সম্পর্কে ওনার নাতি হই, কিন্তু শেষমেশ এইভাবে যে। আমার কথা শুনে নারী কণ্ঠস্বর বোধহয় নিজেকে খানিকটা সামলে নিল। তারপর আমি নাতি কথাটা শুনে তিনি সামান্য খুশি হলেন বোধহয়। একটুখানি চাপা হাসির শব্দ কানে ভেসে এলো, আর তার সাথে বলল, ও মা, তাই নাকি? কিন্তু কিন্তু মিনু এখন কেমন আছে? সে আমার কথা এখনো বলে? আমাকে সে এখনো মনে রেখেছে? জড়ানো গলায় উত্তর দিলাম, মিনু দিদিমা মাস তিনেক আগে মারা গেছেন। মারা গেছেন? যাক, ভালোই হলো। এবারে তাহলে এখান থেকে আমি উদ্ধার পেলে বোধহয় ওর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আমি কোথায় আছি সে কথা বোধহয় জানতই না, নইলে মরে গিয়ে আমার সঙ্গে দেখা করতে আসবে না, তা কি করে সম্ভব? বেঁচে থাকতে ওর বিয়ের পরে তেমন ভাবে তো দেখাই হলো না। এখন মরে যাওয়ার পরেই মনের ইচ্ছেটা হয়তো পূরণ হবে। আপনার মিনু কিন্তু জানতেন যে আপনি এখনো বেঁচে আছেন, আর সেই কারণেই একটা চিঠি আর একটা বাক্স আপনার কাছে পৌঁছে দিতে বলেছিলেন। সেই বেঁচে থাকা আমার অদৃষ্টে কোনো কালে লেখা ছিল নাকি? বেঁচে থাকতেই তো চেয়েছিলাম
স্বামী সন্তানকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করতে। কিন্তু সে আর হলো কই? এই সমাজে যতই বিধবা বিবাহ আইন চালু থাকুক না কেন, কিছু কিছু মানুষের চোখে বিধবাদের আজও নিম্ন শ্রেণীর পর্যায়ে ফেলে রাখা হয়। তারা যেন মানুষের সমাজে থেকে অবহেলিত, কোনো পোষ্য জীব ছিলাম আমি। উঠতে বসতে খেতে শুতে কেবল নিয়মের খাঁচায় বন্দি থাকা প্রাণীদের মতো আমার জীবনটা ছিল। আচার অনুষ্ঠানে যোগ দিলেই অপয়ার তকমা লাগিয়ে দিত। ভালো মন্দ খাওয়ার অধিকারটুকু কখনো ছিল না আমার। নিজের স্বাদ আহ্লাদ বলতেও কিচ্ছু ছিল না। তাহলে সেই রকম বেঁচে থাকা কি মেনে নেওয়া যায়? তারপর যদি কেউ এসে দ্বিতীয়বার তার সমস্ত কিছু উজাড় করে দিয়ে ভালোবেসে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, তাহলে তাতে কি ক্ষতি আছে? হ্যাঁ, একদম ঠিক বলেছেন, কিন্তু আপনাকে মরতে হলো কেন? কি এমন অন্যায় করেছিলেন আপনি? অন্যায়? কিসের অন্যায়? ন্যায় অন্যায় বলে এই সমাজে সেই সময় কিছু ছিল নাকি? আর এখনো আছে নাকি? চোখের সামনে সব অন্যায় হচ্ছে দেখেও চোখ বন্ধ করে মুখ বুজে থাকাটাই এখানকার ন্যায়। প্রকৃত যে দোষী সে শাস্তি পায় না, তাহার বদলে শাস্তি পায় বিনা অপরাধে যারা মাথা কুটে মরে তারাই। আচ্ছা বলো তো, বিকাশ, আমার বিকাশ কি অন্যায় করেছিল? একজন বিধবা কিশোরী মেয়েকে বিয়ে করতে চেয়ে একজন বিধবা মানুষের নতুন করে ঘর বাঁধার কি কোনো অধিকার নেই? একজন বিধবার মা হওয়া কি অপরাধ? বিকাশ তো চেয়েছিল আমাকে তার স্ত্রী করতে। আমার পেটে থাকা আমাদের প্রথম সন্তানটিকে পেতে চেয়েছিল। আমার সন্তানের পিতৃত্বের অধিকার সে নিতে চেয়েছিল, কিন্তু তাকে মেরে ফেলে তার শরীরটাকে গাছের ডালে ঝুলিয়ে রেখে শিয়াল শকুনকে দিয়ে খাইয়ে দিয়েছিল ওরা। আমার পেটে লাথি মেরে আমার গর্ভের সন্তানটিকে পেটের মধ্যেই মেরে ফেলে আমার হাত পা আর গলায় কলসি বেঁধে জ্যান্ত অবস্থায় এই কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল ওরা। কথাগুলো বলতে বলতে নারী কণ্ঠস্বর কেঁপে উঠল। আবারও কিছু সময় ধরে তার চাপা কান্নার শব্দ শুনতে পেলাম। বুঝতে আর অসুবিধা হলো না তার বলা সমস্ত কথাগুলোকে। এখন আর আমার তাকে সহানুভূতি জানাবার ভাষা নেই। জীবিত থাকলে হয়তো তার পাশে দাঁড়াবার একটা অঙ্গীকার করতে পারতাম, কিন্তু তা এখন আর সম্ভব নয়। আজ অনেক দেরি হয়ে গেছে, তবুও তার মনটাকে সামান্য ভালো করতে বললাম, আর আপনার মিনু, তার কথা তো বললেন না পারুল দিদুন? কষ্টের ভেতর দিয়েও সেই নারী কণ্ঠস্বর ক্ষণিকের জন্য একটা খুশির মৃদু হাসি খেলে গেল যেন। তিনি বললেন, দিদুন, কি মিষ্টি ডাক, তাই না? কত সৌভাগ্য থাকলে এমন ডাক কেউ শুনতে পারে। কিন্তু সেই ভাগ্য আমার জীবিতকালে তো আর হলো না, অসম্পূর্ণই থেকে গেল আমার জীবনের সমস্ত কিছু। মরণের পরে সেই ডাক তোমার মুখে এই প্রথমবার শুনতে পেয়ে আমার মনের ভিতরের সমস্ত দুঃখ বেদনা খানিকটা যেন অবসান হয়ে গেল। দিদুন। আচ্ছা দিদুন, তুমি বললে না তো আমার মিনু দিদিমার কথাটা? খানিকটা সময় আবারও চুপ করে থেকে বললেন, মিনু ছিল বলতে গেলে আমার প্রাণ। সেই ছোট্টবেলায় ওর সঙ্গে আমার প্রথম দেখা। আমার তখন বোধহয় 5 বছর বয়স। এই যে ডান দিকের গাছগুলো দেখছো, ওই গাছগুলোর পাশ দিয়ে একটা সরু পথ চলে গিয়েছে আমাদের বাড়ির প্রধান ফটক পার করে আনন্দমহলের দিকে। দিনের বেলায় এখানকার আশেপাশে দেখলে বুঝতে পারতে এখনো এখানে রয়ে গেছে আমাদের জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। এই কুয়োটা ছিল আমার বাড়ির ঠিক উত্তর কোণ বরাবর বাগানের ভেতর দিকে। একটু যখন বড় হলাম তখন আমরা 2 বান্ধবী মিলে এই আম বাগানটায় কত যে খেলা করেছি তার কোনো হিসেবই নেই। মিনুর বাবা ছিলেন আমাদের বাড়ির নায়েব মশাই।
আর সেই সুবাদেই আমার সঙ্গে মিনুর পরিচয় হয়। আমার বাবা মা ছোট থেকে মিনুকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। আমরা দুইজন ছিলাম যেন পিঠোপিঠি দুই বোন। সেই সময় এই সমস্ত অঞ্চলে জমিদার হিসেবে আমার বাবার প্রতিপত্তি ছিল প্রবল। দুর্গা নারায়ণ চৌধুরী নামে বাঘে গরুতে তখন এক ঘাটে জল খেত। অন্যায়ের বিরুদ্ধে কোনো দিনও আপোষ করেননি তিনি। তাই আমার ক্ষেত্রেও হয়তো এই নিয়মের অন্যথা হয়নি। সেই কারণেই হয়তো তিনি আমাকে। নারী কণ্ঠস্বর খানিকটা কেঁপে উঠল। তারপর বোধহয় নিজেকে সামলে নিয়ে পুনরায় বলতে লাগলেন, আমার এখনো বেশ মনে পড়ে, মিনুর সঙ্গে এই বাগানে কত দোলনা চড়েছি, পুতুল খেলেছি, লুকোচুরি খেলা খেলেছি। ঘটা করে আমাদের পুতুলের বিয়েও দিয়েছি। জানো, আমাদের সেই পুতুলের বিয়ে দেখতে আমাদের এখানকার আশেপাশের সমস্ত গ্রামের কত যে মানুষ আসতো, তার কি বলবো তোমাকে। তারা সকলে পাত পেড়ে এই বিয়ের ভোজ খেতে আসতো। সেই দেখে আমাদের দুইজনের ভারী আনন্দ হতো। মনে 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 খুব ভালো লাগতো। দেখতাম কত অসহায় না খেতে পাওয়া মানুষগুলো এই একটা দিন কত আনন্দ পেত নিমন্ত্রণ খেয়ে। আমাদের তারা খুশি হয়ে মন ভরে আশীর্বাদ করে যেত। জানো তো, আমরা দুইজনে মিলে ঠিক করেছিলাম এই রকম মাঝে মাঝে পুতুলের বিয়ে দিতাম, যাতে গ্রামের অনাহারে অর্থাহারে আতপিটা খেয়ে বেঁচে থাকা মানুষগুলো ওই একটা দিন একবেলা অন্তত তারা যেন একটুখানি ভালো মন্দ খেতে পারে। এইভাবেই বেশ ভালো আনন্দ হাসি খেলায় আমাদের সেই ছোট্টবেলার দিনগুলো কেটে গেল। তারপর আমার যখন মাত্র 13 বছর বয়স, তখন বাংলাদেশের ঢাকা শহরের এক ব্যবসায়ী জমিদারের 30 বছর বয়সী ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন আমার বাবা। আমার সেই প্রথম মিনুর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। জানো তো, সেই সময় খুব কষ্ট পেয়েছিল মিনু, আমি জানি। আমিও কি আর তখন কম কষ্ট পেয়েছিলাম ওকে ছেড়ে যেতে? কিন্তু আমি বা করব কি? মেয়েরা যে শাসনের সুতোয় বাঁধা। নিজের মন চাইলেও সেই সময় কিচ্ছু করবার ছিল না আমার। কিন্তু স্বামী নিয়ে সংসার করার সুখ বোধহয় আমার কপালে ছিল না। শ্বশুর বাড়িতে গিয়ে শুনতে পেলাম আমি যাকে বিয়ে করেছি সে একটা চরিত্রহীন, লম্পট, মাতাল, জুয়ারি ছেলে। কাজকর্ম বলতে তেমন কিছুই করেন না তিনি। শুধু সে বাপের টাকায় ফুর্তি করে বেড়াতেন। রাতে কোনো কোনো দিন বাড়ি ফিরতেন না। আর ফিরতেন তো কোনো হুঁশ কিছু থাকতো না। বাড়ির চাকর বাকররা কোল পাঁজা করে তার ঘরে খাটে শুইয়ে দিয়ে আসতো। আমার শ্বশুর মশাই ভেবেছিলেন যে ছেলেকে বিয়ে দিয়ে দিলে সে বউ পেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই বিয়ের দিনটাতেই আমি তার প্রথম আর শেষ মুখ দেখেছিলাম। তারপর তাকে আমি আর কখনো দেখিনি। তার মুখটাও আমার আজ ঠিক ভালো করে মনে পড়ে না। এরপর বিয়ের 2 বছরের মাথায় আমার স্বামী কর্কট রোগে মারা যায়, আর আমি সেই কিশোরী বয়সেই বিধবা হয়ে যাই। শ্বশুরবাড়িতে অনেক লাঞ্ছনা আর গঞ্জনা অপমান সহ্য করতে হয় আমাকে। শেষমেশ আমি আমার বাপের ভিটেতে ফিরে আসি। কিন্তু এখানে এসেও যে অপমানের কমতি ছিল না। আমি নাকি আমার স্বামীকে খেয়েছি। আমি কুলোটা, আমি ডাইনি, রাক্ষসী। আড়ালে আবডালে এইসব কথা শুনে আমি দিন রাত্রি মিনুর কোলে মাথা রেখে কাঁদতাম। সে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে রাখত। একবার ভাবতাম পড়াশোনাটা আবার শুরু করব, কিন্তু একজন বিধবা হয়ে স্কুলে আর সকলের সঙ্গে বসবো কি করে? এইটা কি কেউ মেনে নিতে পারবে? সে কথা ভেবেই পিছিয়ে এলাম। সে কারণে
আমার আর পড়াশোনাটা করা হলো না। এরপর কিশোরী থেকে যুবতী হলাম যখন, তখন মিনুর একদিন বিয়ে হয়ে গেল। সে এইবার আমায় ছেড়ে চলে গেল। এই দিনটা যে আমাকে দেখতে হবে তা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি, কিন্তু কিছুই তো করার নেই আমার। ওকেও তো স্বামী নিয়ে সংসার করতে হবে, আমার মতো ওরও তো ইচ্ছে হয়, তাই না? সেই সময় আমি বড় একলা হয়ে পড়লাম। আমার চারদিকে সমস্ত পৃথিবীটাকে কেমন যেন শূন্য মনে হতে লাগলো। নিজের মনের ভিতরের সুপ্ত থাকা দুঃখের কথাগুলো জানাবার একমাত্র সহচরী আমার ছেলে শ্বশুর বাড়িতে চলে গেছে। তবে হ্যাঁ, মিনুর বিয়ের পরে ওর সঙ্গে আমার দু একবার দেখা হয়েছে। তবে মিনু তখন আমার সঙ্গে দেখা করতে এসেছিল ঠিকই, কিন্তু লুকিয়ে। এই কুয়োর পাড়েই লুকিয়ে আমরা দেখা করতে আসতাম। পাছে কেউ দেখে ফেললে আমাদের আর রক্ষা ছিল না সেই সময়। আমার মতো একজন বিধবার নজর লেগে সেও নাকি স্বামীকে অকালেই খোয়াবে, এই ভয় দেখিয়ে মিনুকে তার বাড়ির লোকজন আমার থেকে ওকে দূরে করে রাখার চেষ্টা করত। এর মাঝেই আমাদের বাড়িতে বাবার এক বন্ধুর ছেলে উকিল হিসেবে দেখা করতে আসতেন। বীর পুরুষের মতন তার চেহারা, স্বাস্থ্য ঠিক তোমার মতো বলতে পারো। অতিশয় নম্র ভদ্র, চোখ তুলে মুখের দিকে চেয়ে কখনো তিনি কারোর সঙ্গে কথা বলতে পারতেন না। আমার বাবার সমস্ত আইনি পরামর্শদাতা হিসেবেই তিনি আমাদের বাড়িতে আসতেন। মাঝে মধ্যে আমার সঙ্গে সামনাসামনি হয়ে গেলে দু একটা ভালো মন্দ কথা হতো আর কি, কিন্তু তারপর যে কখন দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিলাম জানি না। দিনের পর দিন আমাদের ভালোবাসা আরো গভীর থেকে গভীরতর হয়ে উঠল। আমরা দুজনে সকলের অলক্ষ্যে লুকিয়ে চুরিয়ে দেখা করতে লাগলাম। বছরখানেক চলে গেল। আমাদের সেই প্রেম ভালোবাসা। হঠাৎ একদিন বুঝতে পারি যে আমি বিকাশের ঔরসজাত সন্তানের মা হতে চলেছি। কিন্তু এখন কি হবে? জীবনে প্রথম মা হওয়ার আনন্দ মনের মধ্যে লুকিয়ে ফেলতে হলো, কারণ হাজার হলেও আমি একটা বিধবা। ভীষণ ভয় হলো। ঠিক করলাম এই কথাটা ওকে আমি জানাবো, আর আমি সেটাই করলাম। সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি তার থেকে এরকম একটা উত্তর পাবো। তাকে আমি আমার মা হওয়ার কথাটা জানাতেই সে ভীষণ খুশি হলো। আর শুধু তাই নয়, সে আমাকে তার সহধর্মিণী করতে রাজি হয়ে গেল। এবং আমার বাবাকেও আমাদের দুজনের বিয়ের কথাটা তার দু একদিনের মধ্যে জানাতেই তিনি এক প্রকার আঁতকে উঠলেন। আমার বাবা বিকাশকে শুধু অপমান অপদস্থই করলেন না, তার সাথে চক্রান্ত করে আমার বাবা তার নিজের লোককে দিয়ে রাস্তা থেকে মেরে তুলে এনে গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিলেন। সারা রাত শিয়াল কুকুরের পাল দল বেঁধে এসে ছিঁড়ে টুকরো টুকরো করে খেলো ওকে। তার শরীরের বাকি থাকা অংশগুলোকে পরের দিন চিল শকুনেরা খেলো। গায়ের লোকজন কেউ তার প্রতিবাদ করার সাহসই পেল না। আমাকে ঘরে বন্দি করে রাখা হয়েছিল। বিকাশের এমন নৃশংসভাবে হত্যার কথা শুনে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম এই কুয়োর পাড়ের অন্ধকারের মধ্যে বসে আছে। আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে। তখন বুঝতে পারলাম আমার সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। আমি উঠতে গেলাম, বুঝতে পারলাম আমার হাত এবং পা দড়ি দিয়ে বাঁধা আছে। খানিক বাদেই সেখানে অন্ধকারের মধ্যে অচেনা কয়েকজনের গলার শব্দ পেলাম। শুনতে পেলাম তারা নিজেদের মধ্যে কি বলা বলি করছে। নে এবার এটাকে কুয়োয় ফেলে দে দেখি।
এখন আর কাক পক্ষীতেও টের পাবে না। একটা দড়িতে কলসি বেঁধে নিয়ে আয়, তাহলে দেখবি ডুবে গিয়ে যদি ভেসে ওঠে লোক জানাজানি হলে সমস্যা হতে পারে। এর ঠিক খানিকক্ষণ বাদেই সেই দুজন লোক আমার দিকে মশাল হাতে নিয়ে এগিয়ে এলো। তাদের দুইজনের মুখ কাপড় দিয়ে ঢাকা, তাই তাদের কাউকে চিনতে পারলাম না। আচমকাই ওদের মধ্যে একজন আমার চুলের মুঠি ধরে আমার মুখটাকে হা করিয়ে তাতে এক খণ্ড কাপড় গুজে দিল। এরপর ওই লোক দুটো মিলে আমার গলার সঙ্গে দড়িতে পেঁচিয়ে কলসি দিয়ে কুয়োর মধ্যে ফেলে দিল। সেই সময়টা বুঝতে পারলাম আমার বাঁচার চেষ্টা করাটা বৃথা। তাছাড়া আর বেঁচে থেকে লাভ কি ছিল? আমার যা পাওয়ার ছিল তা তো সব হারিয়ে গেছে। তাই আমি আমার মৃত্যুকে স্বইচ্ছায় আলিঙ্গন করে নিলাম। শেষ কথাগুলো বলতে গিয়ে তার কণ্ঠস্বর জড়িয়ে এসেছিল। কোনো রকম ভাবে সেটাকে বলা শেষ করে পুনরায় বোধহয় কাঁদতে লাগলেন। কথাগুলো শুনতে শুনতে আমারও যে কখন চোখে জল চলে এসেছিল জানি না। ভাবলাম, এমন নির্মম, এমন নিষ্ঠুর মানুষ পৃথিবীতে আছে নাকি? এমন বাবাও কি হতে পারে? নিজের মেয়েকে কেউ এইভাবে। একটা চাপা কষ্টে আমার শরীরটা তখনই কেমন যেন কেঁপে উঠল। আমিও জড়ানো গলায় বললাম, তারপর? এরপর বেশ কিছুটা সময় ধরে কুয়োর ওপার থেকে আমি শুধু কান্নার শব্দ শুনতে পেলাম। কান্নার শব্দটা শুনে মনে হচ্ছিল যেন হৃদয়ের গভীর থেকে তার সমস্ত কষ্টগুলো কান্নায় রূপান্তরিত হয়ে বেরিয়ে আসতে চাইছে কণ্ঠস্বর দিয়ে। সেই সময় আমার মুখেও কোনো কথা ছিল না। আমি কেবল দাঁড়িয়েছিলাম সেই জ্বলন্ত চোখের অনুজ্জ্বল দীপ্তিহীন আলো দুটোর দিকে চেয়ে। খানিক বাদে কান্না থামিয়ে তিনি জড়ানো গলায় বললেন, তোমার নাম কি বাছা? জয়দ্রথ বিশ্বাস। জয়দ্রুত? বাহ, তোমার নামটা তো ভারী মিষ্টি ভাই। জানো দিদুন, তোমার মিনুই আমায় এই নামটা রেখেছিলেন। ও মা, তাই বুঝি? মিনু তার নাতির নামটা তো বেশ ভালোই রেখেছে দেখছি। আচ্ছা বাছা, তুমি বলছিলে যে মিনু আমার জন্য কি একটা পাঠিয়েছিল, কই আমি দাও দেখি একবার। ও হ্যাঁ, তোমার কথা শুনতে শুনতে ভুলেই গিয়েছিলাম। ব্যাগেই আছে, এই যে এখনই দিচ্ছি। আমি আমার কাঁধের ঝোলা থেকে কাঠের ছোট্ট বাক্সটাকে বার করে নিয়ে এলাম, আর তার সঙ্গে আমার দিদিমার লেখা সেই চিঠিটা। হাত বাড়িয়ে তাকে দিয়ে অজান্তেই থমকে গেলাম। ভাবলাম, অন্ধকারে সে দেখবেই বা কি করে যে দিদিমা তাকে কি লিখে পাঠিয়েছেন, আর আদেও তিনি সেটা ধরতে পারবেন কি? সেই সময় নারী কণ্ঠস্বর বলে উঠল, কই গো বাছা, দাও দেখি আমার বান্ধবী আমার জন্য কি পাঠিয়েছিলেন দেখি। তুমি চিন্তা করো না, এই অন্ধকারেও আমি তোমাকে যেমন দেখতে পাচ্ছি, ওই ওটাকেও আমি তেমনি দেখতে পাবো। আমার এখন আর কোনো অসুবিধে হয় না। বাক্সটাকে আমি আমার ডান হাত দিয়ে সামনে বাড়িয়ে ধরতেই নারী কণ্ঠস্বরে একটা ভয়ানক কান ফাটানো চিৎকার ভেসে এলো। তারপরে কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বললেন, তুমি নিয়ে যাও, এটাকে তুমি নিয়ে যাও, নিয়ে যাও, এক্ষুনি আমার সামনে থেকে নিয়ে যাও, এটা নিয়ে যাও, নাহলে আমার এই নরক থেকে আর কোনোদিন উদ্ধার পাওয়া হবে না। আমার সমস্ত স্বপ্ন পুরোটা ভেঙে টুকরো হয়ে যাবে। তো দয়া করো, দয়া করো, তুমি এটাকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, শিখে 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 নিয়ে যাও, শিখে নিয়ে যাও, লুকিয়ে ফেলো, কথাটা বলতেই হঠাৎ ঝুপঝুপ করে কানে একটা শব্দ ভেসে এলো। শুনে মনে হলো যেন সেই যুবতী নারীটি কুয়োর ভেতরের লতা পাতার মধ্যে দিয়ে দ্রুত বেগে নিচের দিকে নেমে চলে গেল। বুঝতে পারলাম না যে কেন এমন হলো। তিনি তো এতক্ষণ বেশ ভালোই ছিলেন, কিন্তু হঠাৎ বাক্সটাকে দেখে এইরকম ভাবে ভয় পেয়ে গেলেন কেন? বাক্সটা এমন কি আছে যে যার ভয়ে তিনি পালিয়ে গেলেন? বাক্সটাকে একবার খুলে দেখব কিনা ভাবছি, কিন্তু আমার চারপাশে এমন নিকষ কালো অন্ধকারে কিছুই তো দেখতে পাবো না। আর খুললে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে? এখন জানার উপায় কি?
আমার দিদিমা এমন কি জিনিস তার বান্ধবীকে পাঠিয়েছিলেন যার কারণে তার প্রাণের চেয়েও প্রিয় বান্ধবীটি একেবারে তাড়াহুড়ো করে এমনভাবে পালিয়ে গেলেন। খানিকটা সময় দাঁড়িয়ে ব্যাপারটা চিন্তা করে নিলাম। কুয়োর ভেতর থেকে কোনো রকম সাড়া শব্দ পেলাম না। কি হলো? তিনি কোথায় গেলেন? এগিয়ে গিয়ে একবার দেখবো কিনা ভাবছি, কিন্তু দেখবই বা কিভাবে? টর্চটাই তো কুয়োর নিচে পড়ে আছে। দেশলাই একটা আছে বটে, কিন্তু সেটা আবার হাত থেকে ফুসকে তখন যে কোথায় পড়ে গেল তাও বুঝতে পারলাম না। আশেপাশে পড়ে গেছে হয়তো, কিন্তু এখানে তো এত বড় বড় ঘাস যে তার বোঝার উপায় নেই যে কোথায়। একটু নাড়াচাড়া করেছো কি সেই ঘাসগুলো পায়ে এসে জড়িয়ে পড়ছে। দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে প্রায় অধৈর্য হয়ে পড়লাম। মনের মধ্যে কতটা সাহস নিয়ে 2 পা এগিয়ে গেলাম সামনের দিকে। শক্ত একটা ইঁট আমার পায়ে ঠেকলো বলে মনে হলো। এর চেয়েও বেশি সামনে এগোনোটা ঠিক হবে না। বাক্সটাকে পুনরায় আবার ঝোলায় ভরে নিলাম। অন্ধকারের মধ্যেই 2 হাত এগিয়ে ওদিক করে কুয়োর কিনারায় সামান্য ভাঙা অংশের ইঁট বোধহয় আমার হাতে ঠেকল। সেখান থেকে মুখটাকে খানিকক্ষণ বাড়িয়ে দিয়ে নিচের দিকে মুখ করে বলে উঠলাম, কোথায় গেলে গো পারুল দিদুন? আমি বাক্সটাকে আমার ব্যাগের ভিতরে রেখে দিয়েছি। তুমি নির্ভয়ে উঠে এসো। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, ভয় পেও না। উঠে এসো। খানিকক্ষণ কুয়োর ভেতর নিচ থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। খানিক বাদে কুয়োর ভেতর থেকে ভেসে এলো সেই নারী কণ্ঠস্বরে কয়েকটা কথা। সত্যি তো? আমার দিব্যি, আমি সত্যি বলছি। কথাটা বলতে যতটুকু সময় লাগলো, পরক্ষণেই শুনতে পেলাম সেই ঝুপঝুপ করে লতা পাতা সরিয়ে কুয়োর নিচ থেকে তার উপরে উঠে আসার শব্দ। আমি সঙ্গে সঙ্গে পুনরায় 2 পা পিছিয়ে সরে এলাম। বুঝতে পারলাম ইতিমধ্যেই সে তার জায়গায় পুনরায় ফিরে এসেছে। অন্ধকারে ততক্ষণে আমার চোখ প্রায় সয়ে এসেছিল, তাই আন্দাজ করার সাথে সাথে এবার আবছায়া দেখতেও পেলাম তাকে। সে বলে উঠল, তাহলে ভালো করেছো। ওটাতে কি আছে জানো? না, আমি জানি না, কারণ দিদিমা আমায় ওটা খুলতে বারণ করে দিয়েছেন। বলেছিলেন তুমি যদি খুলে দেখাও তাহলেই যেন দেখি। কথাটা শেষ করতে পারিনি, তার মধ্যেই হঠাৎই একটা চাপা কষ্টে তার কণ্ঠস্বর থেকে বেরিয়ে এলো কয়েকটা কথা। ওতে হাড় আছে। আমার শরীরের একটা হাড় ওতে রাখা আছে। হাড় আছে তোমার? কিন্তু তার জন্য তোমার ভয় কিসের? তাছাড়া আমার দিদিমা তো জানতেন যে আপনি এখনো বেঁচে আছেন, তাহলে আপনার হাড় তিনি পেলেন কোথায়? আর আপনার কাছেই বা সেই হাড়। আমি কিছু বুঝতে পারছি না দিদুন। আমাকে তুমি একটু বুঝিয়ে দাও, এটা কি করে সম্ভব? সম্ভব, কারণ আমার যে মৃত্যু হয়েছে তা তোমার দিদুন জানতেন। তিনি এসেও ছিলেন এখানে আমাকে দেখতে, তবে ওই দূর থেকে দেখে তিনি ফিরে চলে গিয়েছিলেন। তাহলে তিনি যে বলেছিলেন? ও মিথ্যে কিছু বলেনি। আমার দেহটা পুড়ে ছাই হয়ে গেলেও আমার মন, আমাদের বন্ধুত্ব কিন্তু চিরকাল একে অপরের দেহের মধ্যে জীবিত হয়েছিল। তিনি জানতেন আমাকে তুমি কোনোদিনও খুঁজে পাবে না, আর এই বাক্সটাকে তুমি তখন কোনো সর্বত্যাগী মানুষের হাতে বা গঙ্গায় ফেলে দিতে। কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন আপনাকে খুঁজে না পেলে তো তাই করতে হবে। আশ্চর্য, কিন্তু এইসব কথা তো আমাকে আমার দিদিমা বলে গিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, একেবারেই তাই। কিন্তু আমি সব জানি, কারণ আমার মৃত্যুর পরে একটা ঘটনার কারণে মিনু এই কথাটা জেনে গিয়েছিল। কি ঘটনা ঘটেছিল? তাহলে শোনো। আমাকে এই কুয়োর মধ্যে ফেলে দেওয়ার পরে আমার শরীরটা জলের ভিতরে ডুবেই ছিল। হাজার হোক, তিনি আমার বাবা ছিলেন। খুব ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছিলাম, তাই বাবাই আমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। কিন্তু তার ন্যায় বিচারের কাছে আমি কিছুই ছিলাম না। আমার মৃত্যুর পরে তিনি
সর্বক্ষণ ঘরের দরজা বন্ধ করে থাকতে শুরু করে দিলেন। 2-4 দিনে তার শরীর ভেঙে পড়ল। আমি তখন সমস্ত বাড়িটায় বিনা বাধায় বিচরণ করে বেড়াতে লাগলাম, আর খুঁজতে লাগলাম আমার হত্যাকারীদের। তাদের মুখ আমি দেখিনি, তবে তাদের কণ্ঠস্বর আমার মনের মধ্যে এখনো গেঁথে আছে। কানাঘুষো শুনতে পেলাম আমার মৃত্যুর পিছনে আমার বাবার সঙ্গ দিয়েছিলেন বিকাশের বাবা কেদারনাথ মজুমদার আর তার লোকজন। আমিও সুযোগের সন্ধানে ছিলাম। এক এক করে তাদের সকলকে আমি টুটি টিপে মেরে তাদের মাটিতে পুঁতে দিয়েছি। বিকাশের বাবা ছিলেন খুব চতুর। মুখে প্রকাশ না করলেও তিনি মনে মনে ব্যাপারটা ঠিক আন্দাজ করতে পেরেছিলেন, আর সেটা বুঝতে পেরেই তিনি সেই সময় পালিয়ে গিয়েছিলেন। কারণ তার সন্দেহ হয়েছিল যে বেছে বেছে তারাই মারা যাচ্ছিলেন যারা বিকাশ এবং আমার মৃত্যুর সময় তার সঙ্গ দিয়েছিল। তাই তাকে সে সময় মারার সুযোগ পায়নি। বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পরে শেষমেশ আশ্রয় নিয়েছিলেন আমার বাবার ছাতনা তলায়। উনি জানতেন আমি আমার বাবাকে হাজার চাইলেও কোনোদিনও মেরে ফেলতে পারবো না। তিনি আমার দুর্বলতা ততদিনে জানতে পেরে গিয়েছিলেন। আমাকে তো তিনি ছোটবেলা থেকেই দেখে এসেছিলেন। তাছাড়া তিনি ছিলেন প্রচন্ড চতুর এবং ভীষণ ধূর্ত প্রকৃতির মানুষ। বিভিন্ন ছলা কলায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। আমার বাবাকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছিলেন তিনি। তা না হলে আমার বাবা নিজের সন্তানকে এইরকম নির্মম যন্ত্রণায় মৃত্যু দিতে পারতেন না। আমার বাবাকে বলে আমার আত্মার চির শান্তি কামনা করতে নিজেই কোথা থেকে একদিন এক তান্ত্রিককে আনলেন আমাদের বাড়িতে। কাপালিক মশাই আমার সম্পর্কে সমস্ত শুনে তিনি আমার মৃতদেহটাকে তুলে পোড়াবার ব্যবস্থা করতে বললেন। তারপর কিছু যাগযজ্ঞ করে এই বাড়ি থেকে তাড়াবেন ঠিক করে ফেললেন। কিন্তু আমার বাবা তার মেয়েকে কিছুতেই এই বাড়ি থেকে তাড়াতে চাইলেন না। তিনি বললেন, পারুল মাকে আমি এই বাড়িতেই রেখে দেব। তার যদি আত্মা এই বাড়িতে থেকেই থাকে তাহলে তাকে এই বাড়িতেই রেখে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অন্য কোথাও সে না যেতে পারুক, ক্ষতি নেই, কিন্তু ওকে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বাড়িতেই রেখে দিতে চাই। বাবার মুখের এই কথা শুনে কাপালিক মশাই বললেন, সে না হয় আপনার মেয়েকে আমি আপনার এই বাড়িতেই বেঁধে রেখে দিয়ে গেলাম, কিন্তু সে যা শুরু করেছে তাতে এই বাড়ির আর সবাই, মানে আপনার নিজের আপনজন, চাকর বাকর, সমস্ত কর্মচারীরা, তারা তো ভয়ে কেউ আর এই বাড়ির ধার মাড়াবে না। তখন আপনি কি করবেন? একটা প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা অতৃপ্ত আত্মা যদি বাড়ির সকলের ক্ষতি করে তাহলে তার দোষ কার হবে? আপনাকেই তো তাদের মৃত্যুর জন্য লোক দায়ী করবে। সেটা কি একবারও ভেবে দেখেছেন? বাবা ব্যাপারটা বুঝতে পেরে বললেন, তাহলে এখন উপায় কি? আমার মেয়ে ছাড়া যে আমি এক মুহূর্তেও থাকতে পারবো না। এমনিতেই তাকে চিরদিনের মতো হারিয়েছে, আমি এখন পস্তাচ্ছি। আমার এই অপরাধের কোনো ক্ষমা নেই। তবু এখন সে যে আমার বাড়িতেই বিচরণ করছে শুনে আমি নিজেকে নিজের মনে মনে সান্ত্বনা দিয়ে রেখেছি। এখন যদি সেটাও শেষ হয়ে যায় তাহলে আমার মরণ ছাড়া আর কোনো গতি নেই। বিকাশের বাবা বললেন, তাহলে আপনার মেয়েকে ওই কুয়োর ভেতরেই বন্দি করে রাখা হোক। অন্তত আপনার এটা মনে হবে যে আপনার মেয়ে আপনার বাড়িতে আপনার কাছেই আছে। রাজ থেকে সেখানে বাড়ির সকলের যাওয়া নিষেধ থাকবে। কি বলেন কাপালিক মশাই? হ্যাঁ, অতি উত্তম পরামর্শ। তবে আপনার মেয়ের মৃতদেহটাকে পুড়িয়ে ফেললে কিন্তু সে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবে। আপনি বলছেন তাকে বেঁধে রাখতে,
এখন তার আত্মা বন্ধনের জন্য একটাই উপায় করার আছে। তার শরীরের যে কোনো অংশের একটা হাড় আমাকে দিতে হবে। আশা করি তাতেই আপনার সমস্ত সমস্যার সমাধান আমি করতে পারবো। কাপালিক মশাইয়ের কথা মতো তাই আমার পচা গলা মৃত শরীরটাকে কুয়োর নিচ থেকে তুলে আমার এই বাঁ হাতের অনামিকার আঙুলটাকে ছুরি দিয়ে কেটে পাতে বাকি সমস্ত শরীরটাকে পুড়িয়ে ফেললেন কাপালিক। আর আমার এই আঙুলটাকে একটা কাঠের ছোট বাক্সে বন্দি করে মন্ত্র পড়ে সেটাকে আমার বাবার হাতে ধরিয়ে দিয়ে তিনি বললেন, এই বাক্সটাকে গোপনে কোথাও লুকিয়ে রাখবেন। যেদিন আপনার মনে হবে যে আপনার মেয়ের আত্মাটিকে এবার আপনি চিরকালের জন্য শান্তি দেবেন, সেই দিন এটাকে আমার মতো কোনো সর্বত্যাগী মানুষের হাতে দিয়ে দেবেন। তিনি এর যথাযথ মর্যাদায় তার আত্মার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করবেন, কিংবা গঙ্গার জলে বাক্সটাকে ভাসিয়ে দেবেন। তাতেই আপনার মেয়ে চিরকালের জন্য মুক্তি পাবে। ওনার কথা বলার মাঝখানে আমি বলে উঠলাম, আপনাকে তো গোপনে মেরে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল যেন লোকজন জানতে না পারে, কিন্তু আপনার মৃতদেহটাকে যখন কুয়োর ভেতর থেকে তোলা হলো তখন লোকজন দেখেনি? হ্যাঁ, তা দেখবে না কেন? কিন্তু ততদিনে রটে গিয়েছিল আমি নাকি বিধবা হয়ে পরপুরুষের সঙ্গে সঙ্গ করে গর্ভবতী হয়েছিলাম। আর সেই পুরুষ সঙ্গীটি হলো বিকাশ। সে মরে যাওয়ায় তার বিরহে নাকি আমি কুয়োয় ঝাঁপ দিয়ে গোপনে আত্মহত্যা করেছি। এতদিন খোঁজাখুঁজির পরে শেষকালে এই তান্ত্রিক মশাই তার তন্ত্র সাধনা দিয়ে আমার মৃতদেহটিকে খুঁজে বার করেছেন। হ্যাঁ, কি তাজ্জব ব্যাপার! একজন বাবা হয়ে তার নিজের মেয়েকে এমন নৃশংসভাবে হত্যা করে কুয়োর জলে ফেলে দিয়েছিলেন। আর এই আসল কারণটা, সেই সব খবরগুলো যদি আশপাশের গ্রামে গঞ্জে রটে যেত, তাহলে বাবার মান সম্মান ধুলোয় মিশে যেত, লোকে ছি ছি করত। তাই সমস্ত ঘটনাটাকে বিকাশের বাবা কেদারনাথ মজুমদার বুদ্ধি করে চারিদিকে রটিয়ে দিয়েছিলেন। বাপরে, আপনি একেবারে সত্যি কথাই বলেছেন। লোকটা তো বেশ ধূর্ত প্রকৃতির ছিল। আচ্ছা, তারপর কি হলো সেই কাপালিকের? তারপর আর কি, আমার আত্মাটাকে কাপালিক তার কি সব মন্ত্রতন্ত্র পড়ে এখানেই চিরদিনের মতো আটকে রেখে গেলেন। লাল সুতো দিয়ে কুয়োর চারপাশে একটা বন্ধন করে দিয়ে গেলেন। আর এই কুয়োর সামনেটাতে ওই ইটের নিচে একটা মন্ত্রপুত ঘট পুঁতে দিয়ে গিয়েছিলেন। আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে গেল। এই কুয়োর বাইরে পা বাড়াতে গেলেই আমি পুনরায় ছটকা খেয়ে আবার কুয়োর নিচে এসে পড়তাম। অনেকদিন চেষ্টা করেছি, কিন্তু এই কুয়োর বাইরে কখনো বেরোতে পারিনি। তুমি যেখানে এখন দাঁড়িয়ে আছো, আমার বাবাও অনেকদিন ওখানে এসে আমার সঙ্গে কথা বলে গিয়েছেন। নিজের হাতে নিজের একমাত্র মেয়েকে মেরে ফেলে তিনি অনেক দুঃখ পেয়েছেন। তার জন্য আমার কাছে তিনি অনেকবার ক্ষমাও চেয়েছেন, অনেক কেঁদেছিলেন। একদিন হঠাৎ তিনি মারা গেলেন। সে সময় মিনু আমাদের এই বাড়িতে এসেছিল। আমি যে মরে গিয়েছিলাম সেই খবর তখনও সে জানতো না। কেউ তাকে কোনো খবরই জানায়নি। তা কি করে জানবে সে? আর কি জানাবে তাকে? একজন বিধবা হয়ে পরপুরুষের সঙ্গী হয়ে গর্ভবতী হয়েছি, আর তার কারণে আমি আত্মহত্যা করেছি। মিনু এখানে এসে বেশ কয়েকদিন ছিল এই বাড়িতে। আমার খবর নিতে সে আমার সমস্ত কথা জানতে পারে। আর এটাও জানতে পারে যে
আমি কুয়োর ভেতরে বন্দি আছি, আর আমাকে মুক্তির জন্য একটা বাক্স আছে। কিন্তু তাতে কি আছে, কি করলে কি হবে, সেই সমস্ত কিছু বাড়ির চাকর বাকরের থেকে ঠিক কায়দা করেও জেনে নিয়েছিল। আমার থেকেও মিনুর বুদ্ধি ছিল প্রখর, তাই ওর পক্ষেই এই সমস্ত কিছু জানা সম্ভব হয়েছে। কিন্তু সেই বাক্সটাকে আমার বাবা যে কোথায় লুকিয়ে রেখে গিয়েছিলেন তা কেউ জানতই না। মিনু আমাদের বাড়িতে এলেই আমার ঘরে থাকতো। বাবার মৃত্যুর পরে সে 4-5 দিন আমার ঘরেই ছিল। সেই সময় মিনুই একদিন আমাদের ছোটবেলার সেই বউ আর বরপুতুলের বাক্সটার ভেতর থেকে আমার হার রাখা ওই ছোট্ট বাক্সটা খুঁজে পায়। সেটাকে সে লুকিয়ে তার শ্বশুর বাড়িতে নিয়ে চলে যায়। ভেবেছিল বোধহয় আমার হাড় পুড়িয়ে দিলে আমাকে চিরদিনের মতো মুক্তি দিতে পারবে। কিন্তু জানি না, কোনো কারণে সে হয়তো সেটা পারেনি, হয়তো হারাতে চাইনি আমায়, তাই এতকাল সেই বাক্সটাকে নিজের কাছে আঁকড়ে রেখেছিল। এখন মৃত্যুর আগে সেটাকে আবার আমার কাছে ফিরিয়ে দিতে তোমায় পাঠিয়ে দিয়েছেন। সে না হয় বুঝতে পারলাম, কিন্তু চিঠি? তিনি যদি জানতেনই যে আপনি মারা গিয়েছেন, তাহলে আপনাকে কেন চিঠিটা তিনি মিছে মিছে লিখতে যাবেন? এর আগে কখনো চিঠিটাকে খুলে দেখেছো? তাতে তিনি কি লিখে গেছেন? না মানে, আপনাকে লেখা চিঠি আমি কেন পড়তে যাব? তাছাড়া এই চিঠিটা আমাকে বারণ করে দিয়েছেন পড়তে দিদিমা। আমি জানি ওতে কি লেখা থাকতে পারে। তোমার বাঁ দিকেই নিচের ঘাসের ওপরে দেখো, তোমার দেশলাইটা বোধহয় পড়ে গেছে। ওটাকে হাতে তুলে নাও। তারপর দেখো তোমার পেছনে ঝোপের মধ্যে একটা মশাল পড়ে আছে। ওটাকে নিয়ে এসো, জ্বালিয়ে চিঠিটা পড়ে দেখো। আমি অনুমতি দিচ্ছি। আমি ততক্ষণ আড়ালে থাকবো। আগুনে আমার বড় ভয় পায়। বেঁচে থাকতেও ভীষণ ভয় পেতাম, তাই অসুবিধে নেই। তুমি জোরে জোরে পড়ো, আমি ঠিক শুনতে পাবো। আর চিঠিটা পড়া শেষ হলে ওতে যা লেখা থাকবে তুমি তাই করবে, ঠিক আছে? দাঁড়িয়ে আছো কেন? আরে যাও, দেখো তোমার পায়ের কাছে দেখো। কথাটা শুনি আমি বসে পড়লাম। আমার বাঁ দিকের ঘাসের উপর হাত বাড়িয়ে একটুখানি এদিক ওদিকে হাত চালাতেই দেশলাইটাকে খুঁজে পেলাম। উঠে দাঁড়িয়ে সেটা থেকে একটা কাঠি বার করে ধরাতে শস্য শব্দ করে সেই নারী মূর্তি কুয়োর ভেতরে নেমে গেল বোধহয়। আমি পেছনে ঝোপের দিকে এগিয়ে গেলাম। 4-5টা কাঠি পুড়িয়ে অনেক খোঁজাখুঁজি করার পর শেষকালে সত্যিই একটা মশাল খুঁজে পেলাম। সেটাকে আগুন জ্বালাতেই ধপ করে জ্বলে উঠল, আর আমার চারিদিকে দুর্ভেদ্য অন্ধকার মুহূর্তের মধ্যে ঘুচে গেল। আশেপাশে যেয়ে দেখলাম এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নোনা ধরা ইটের স্তূপ। কোনো কোনো ইটের স্তূপের মধ্যে উঁকি দিচ্ছে শ্যাওলা ধরা ইটের পাঁচিল। কুয়োটার বেশিরভাগ জায়গাটাই মাটিতে প্রায় মিশে গেছে। বেঁচে আছে কেবল কয়েকটা ইটের শ্যাওলা ধরা গাঁথনি। সেই নারী মূর্তিটিকে এতক্ষণ ধরে যে ইটের গাঁথনির উপরে বসে থাকতে দেখেছিলাম, আমি খানিকটা সাহসে ভর করে সেখানে গিয়ে হাতে ভর দিয়ে কুয়োর ভেতর উঁকি দিয়ে একবার দেখে নিলাম। তারপর এদিক ওদিকে যখন দেখতে ব্যস্ত হয়ে পড়লাম, তখন কুয়োর নিচ থেকে আমাকে উদ্দেশ্য করে আচমকাই সেই নারী কণ্ঠস্বর ভেসে এলো। কই গো বাছা, চিঠিটা পড়ো শুনি। কথাটা শুনেই সম্বিত ফিরে পেলাম। বললাম, হ্যাঁ এই তো পড়ছি। আমার হাতে ধরে থাকা মশালটাকে একটা ইটের খাঁজের ফাঁকের মধ্যে সোজা করে দাঁড় করিয়ে সেই আলোতে চিঠিটাকে খুলে পড়তে শুরু করে দিলাম। তাতে আমার দিদিমার হাতের গোটা গোটা অক্ষরে বেশ কিছু লাইনে লেখা আছে সামান্য কয়েকটি কথা। আমি জানি তুই আজও বাড়ির বাগানের কুয়োর পাড়ে বন্দি হয়ে আছিস। আজও তুই সেই বন্দি জীবন থেকে মুক্তি পেতে পথ চেয়ে বসে আছিস। আমি চেয়েছিলাম আমার হাতেই তোর মুক্তি হোক, কিন্তু আমি তা পারিনি।
আমি তোকে কখনো আমার জীবন থেকে হারাতে চাইনি। আজ আমি তোর আত্মার সঙ্গে মিলিত হতে যাচ্ছি। এই চিঠি যখন তোর কাছে পৌঁছবে তখন হয়তো আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। তাই আমি আমার আদরের একমাত্র নাতিটিকে তোর কাছে তোর মুক্তির দূত হিসেবে পাঠিয়ে দিলাম। তার হাতেই তোর মুক্তি হোক এই আমি চাই। এই আমার জীবনের শেষ ইচ্ছে। তোর আত্মাটাকে বন্দি করে রাখা সেই বাক্সটাকে আমি আমার কাছেই রেখে দিয়েছিলাম এতদিন। কেউ জানতো না সেই খবর। কেউ জানতে পারলে তোকে দিয়ে তাদের অনেক দুষ্ট কর্ম করাতে পারত, তোকে অত্যাচার করত। আমি সেই খবর পেয়েও ছিলাম। যারা তোকে আর তোর ভালোবাসাকে চক্রান্ত করে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল তারাই বলেছিল তোর বাবার মৃত্যুর পর তোর আত্মাটাকে বন্দি করে রেখে তাদের অসাধ্য সাধন করবে। তাই তোর বাবার মৃত্যুর পরের দিনই আমি বাক্সটাকে সরিয়ে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করিস। তোর শেষ জীবনে আর তোর সঙ্গ দিতে পারলাম না, তবে হয়তো কোনো এক জীবনে পুনরায় আমাদের দুইজনের দেখা হবে। যেখানেই থাকিস ভালো থাকিস। ইতি তোর প্রিয় মিনু। চিঠিটা পড়ে শেষ করে পুনরায় একবার পড়ে বুঝতে চেষ্টা করলাম। আমার দিদিমা তার নিজের এই বান্ধবীর আত্মাটাকে রক্ষা করতে এই কাঠের বাক্সটাকে তিনি তার সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। তারপর এতগুলো বছর ধরে তিনি নিজের কাছেই লুকিয়ে রেখেছিলেন। সেটা বুঝতে পারলাম, কিন্তু আমার হাতে ওনার মুক্তি। আমি কি করতে পারি এই ব্যাপারটাই ঠিক বুঝতে পারলাম না। বাক্সটাকে যদি এখন তার শুধুমাত্র অনামিকা আঙুলের হাতটা থেকেই থাকে, তাহলে বাক্সটাকে দেখে তখন তিনি এতটা ভয় পেয়ে পালিয়ে গেলেন কেন? বুঝতে পারলাম না কিছুতেই। এর উত্তর আমাকে জানতেই হবে। সংকেত অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন তন্ময় মুখার্জির লেখা হাড় প্রথম পর্ব। আগামী সপ্তাহে আমরা নিয়ে আসব এই গল্পের দ্বিতীয় পর্ব। আপনারা যারা আমাদের চ্যানেলে আজ নতুন এসেছেন এবং এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ।